আসসালামু আলাইকুম সকলকে। স্বাগত জানাচ্ছি বুটেক্স রেডিও আয়োজিত আজকের এই ওয়েবিনার হায়ার স্টাডিজ প্রসপেক্টস ইন কানাডায়। বুটেক্স রেডিও বুটেক্সের প্রথম এবং একমাত্র মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম, যার প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আঙ্গিকে ক্যাম্পাসকে প্রমোট করা এবং শিক্ষামূলক ও তথ্যবহুল অনুষ্ঠান প্রচার করা। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই আয়োজন। আজকের ওয়েবিনারে হোস্ট হিসেবে আমরা থাকছি আমি হাসনা জাহান হিয়া এবং অর্চি অনুপমা রয় আপু এবং আশরাফুল আউলিয়া ভাই। ভার্সিটি লাইফের শুরু থেকেই আমাদের অনেকেরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে যাওয়ার। যখন আমরা আমাদের অনেক সিনিয়র ভাইয়া আপুদেরকে দেখি বিভিন্ন দেশে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন, তখন আমাদের মনে থাকে সেই স্বপ্নটা আরো বেশি গাঢ় হয়ে থাকতে থাকে। আমরা যারা হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাই, তাদের পছন্দ তালিকার মধ্যে কানাডা অন্যতম। কিন্তু স্বপ্ন দেখলেই তো হয় না, সেই স্বপ্ন পূরণের জন্য সঠিকভাবে প্রস্তুতিও নিতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। তাই কানাডার ভার্সিটিগুলোতে অ্যাডমিশন প্রসেস, প্রস্তুতি এবং সেখানকার সুযোগ সুবিধা সহ সামগ্রিক একটা ধারণা দিতে বুটেক্স রেডিও আজকের এই ওয়েবিনার আয়োজন করেছে। এখন সময় এসে গেছে আজকের গেস্ট স্পিকারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া। আজকে আমাদের গেস্ট স্পিকার হিসেবে আছেন এমডি স্বাধীন ভাই, doctoral student in the Biosystems Engineering Department at the University of Manitoba. উনি ওনার এমএসসি কমপ্লিট করেছেন Biosystems Engineering Department of the University of Manitoba, কানাডা থেকে। তিনি কাজ করেছেন সেখানে the Composite Materials and Structures Research Group and the Department of Mechanical Engineering of University of Manitoba সাথে। স্বাধীন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিজি শিডিউলের মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাইয়ার স্পিচ শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিতে চাই সবাইকে। ভাইয়া যখন স্পিচ ডেলিভারি দিবেন তখন প্লিজ কেউ হ্যান্ড রাইজ করবেন না, মাইক অন করবেন না। আপনাদের সকল প্রশ্ন আমাদেরকে চ্যাট বক্সে লিখে পাঠান, এবং যদি কোনো প্রশ্ন করতে কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে আমরা যে তিনজন হোস্ট আছি, আমি অথবা অর্চি অনুপমা রয় আপু অথবা আশরাফুল আউলিয়া ভাইকে বলতে পারবেন। আমরা আপনাদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। স্বাধীন ভাই, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার থেকে কানাডার অ্যাডমিশন প্রসেস সম্পর্কে বিস্তারিত জানার জন্য। থ্যাংক ইউ হিয়া। অনেক সুন্দর করে তুমি ইন্ট্রোডিউস করেছো আমাদের সবাইকে। আমার মনে হয় তো আমরা শুরু করে দিই নাকি? হ্যাঁ ভাই, আপনি শুরু করে দেন। হ্যাঁ ভাইয়া শুরু করে দেন। মানে হচ্ছে জাস্ট টু লেট এভরিওয়ান নো, মানে আজকে অর্গানাইজেশনটা হচ্ছে আমি আউলিয়ার কাছ থেকে আমি বেশ কিছু কোশ্চেন পেয়েছি। ওই কোশ্চেনারিজ এর উপর বেস করে আমি কিছু ওভারভিউ আগে দেই, দেন হচ্ছে এরপর আমার ওভারভিউ দেওয়া শেষ হলে সবার কোশ্চেন অ্যান্সার নিয়ে হোপফুলি ডিসকাস করা যাবে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। তো থ্যাংক ইউ ফার্স্টে। আমি আসলে সবাইকে হোস্ট যারা আউলিয়া, ইয়া, অর্চি, অনুপমা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা
ইভেন্ট অর্গানাইজ করার জন্য। আমার মনে হয় এটা সবার জন্য উইন উইন সিচুয়েশন, যারা কানাডার প্রসপেক্ট সম্পর্কে জানতে চায় এবং আমিও আমার নলেজ ট্রান্সফার করতে পারলাম, নলেজ শেয়ার করতে পারলাম। আমার মনে হয় এটা সবার জন্য একটা উইন উইন সিচুয়েশন। থ্যাংক ইউ সবাইকে। সো আমি স্টার্ট করার আগে আমি জাস্ট আমার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আমি বুটেক্সের 35th ব্যাচ। আমি গ্রাজুয়েশন করেছি, আমরা বের হয়েছি 2014-এর ফেব্রুয়ারিতে, মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং। সো বিফোর কামিং হিয়ার আমি বাংলাদেশে জাবের এন্ড জুবের ফ্যাব্রিক্স, কেন পার্ক, অনন্ত অ্যাপারেলস, এমএনজে গ্রুপ, লাইক এক কথায় আর কি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমি 5 বছর সার্ভ করেছি। দেন আই কেম টু ক্যানাডা। তো এইখানে আমি আমার জার্নি শুরু করি কানাডাতে। আমি এখানে 2018-এ আমি আমার মাস্টার্স কমপ্লিট করি ডিপার্টমেন্ট অফ বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। ফলোইং দ্যাট আমি আমার পিএইচডি শুরু করি একই ডিপার্টমেন্টে। আমার both masters and my PhD, it was a collaborative project. So আমি jointly Department of Biosystems Engineering, Department of Mechanical Engineering and Composite Materials and Structures Research Group এর সাথে কাজ করছি। মোস্টলি আমার কাজের ফোকাসটা হচ্ছে মেশিন ফ্যাব্রিকেশন, ইকুইপমেন্ট ডিজাইন, ন্যাচারাল ফাইবার্স and 5 polymer matrix composites. যদি এই রিলেভেন্ট কারো ইন্টারেস্ট থাকে, তারা you may have a look at my portfolio. My book chapters are relevant peer-reviewed publications or conference proceedings and so forth. So শুরুতে আমি যে জিনিসটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি বেশ কয়েকবার গত কয়েক বছর যে কোশ্চেনটা প্রথমেই পাই সেটা হচ্ছে যে বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিংটা কি, বা এর আন্ডারে কোন কোন ডিসিপ্লিনটা পড়ে, বা এইখানে কি কি নিয়ে রিসার্চ করা হয়। আমার মনে হয় এই ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। যেহেতু আমি বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টাডি করছি, ফিউচারে কেউ যদি বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কনসিডার করতে চায় তাহলে তাদের জন্য এটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা কি চিন্তা করা উচিত। ইউজুয়ালি অর আইডিয়ালি বায়োসিস্টেমস বলতে it's a like combined idea that defines the combination of biological systems. It includes but not limited to energy systems, information technology, sensors, machine equipment, fabrication, design systems, natural resources and environmental systems, plant, animal and facility systems, processing systems. So আমি এক কথায় ইলাবোরেট করতে গেলে বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফার্স্ট কিছু জিনিসপত্র নিয়ে কাজ করা। ফর এক্সাম্পল সব বায়ো বেসড ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করি। For example, we are trying to replace the plastics with bioplastics. We are trying to replace the metals with polymer matrix composites. We are trying to synthetic agricultural equipments. For example, the plastic mulching with sustainable products, food, human nutrition, hydrogel, drug delivery, then nanotechnology, soil erosion. আমার হয় হিউজ ডিসিপ্লিন এখানে ইনক্লুডেড। অলসো এখানকার যারা প্রফেসররা আছেন তারা ইন্টারডিসিপ্লিনারি অন্য ডিপার্টমেন্টের প্রফেসরদের সাথে জয়েন্টলি কাজ করছেন। ফর এক্সাম্পল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্ল্যান্ট সায়েন্স ডিপার্টমেন্ট, অ্যানিমাল সায়েন্স ডিপার্টমেন্ট. I think it's common in other universities or other countries as well. So these are some resources I want to mention here. These are American Society for Agricultural and Biological Engineers. These we call the ASABI. These are based on like biosystems engineering or biological engineering or bioresource or bioprocessing engineering. So these resources we can call based on the biosystems engineering discipline. So also the Department of Biosystems Engineering, Biosystems Engineering Journal,
Canadian Biosystems Engineering Journal, Canadian Society for Bioengineering. তো এই ডিসিপ্লিন গুলোতে আমি গুগল করলেই দেখতে আমার মনে হয় যে মোটামুটি ধারণা পাওয়া যাবে যে biosystems engineering এর ফোকাসটা কি। Also, it is worth noting that Canadian Society for Bioengineering is like leading society in Canada. Also, like this CSBE or Canadian Society for Bioengineering, this society is mostly led by like University of Manitoba. That's a good thing. So, আমি যদি শুরু করি যে opportunities of textiles in Canada, কানাডাতে কি কি অপরচুনিটিস আছে টেক্সটাইলের, সেই ক্ষেত্রে আমি যদি প্রোগ্রামগুলো দিয়ে শুরু করি, আমাদের ব্যাচেলর কমপ্লিট করার পরে we can pursue for MSc, we can look for pursuing PhD, we can do the MA, we can also pursue the PGD or postgraduate diploma. Opportunities of textile in Canada. Which department? সরি ফর দ্য ইন্টারাপশন, ভাইয়া আপনি শুরু করেন, আবার অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, না আমি যেটা বলছিলাম যে যেসব প্রোগ্রামে এনরোল হওয়া যাবে সেটা হচ্ছে যে MSc, PhD, MEng and PGD. আমার মনে হয় MSc, PhD নিয়ে সবারই কম বেশি আসলে ধারণা আছে। তো MEng is a very popular program in Canada. সেটা হচ্ছে যে MEng হচ্ছে fully elaborate করতে হলে যেটা বলতে হয় সেটা হচ্ছে Masters of Engineering. This is a course-based program. So student কে এখানে thesis বা research based কোনো ডিরেকশনে যেতে হবে না, বাট এইখানে এটার অ্যাডভান্টেজ হচ্ছে এক বছর 12 to 18 months এর মধ্যে একটা স্টুডেন্ট MEng ফিনিশ করে গ্রাজুয়েট হয়ে যেতে পারবে। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মোস্টলি MEng প্রোগ্রাম গুলো হচ্ছে সেলফ ফান্ডেড অর পার্শিয়ালি ফান্ডেড। বাট যারা কানাডা ইমিগ্রেশন নিতে আসতে চায় আমার মনে হয় তাদের জন্য ইটস এ গুড থিং। ফর এক্সাম্পল, নট নেসেসারি এভরি পিপল হ্যাজ টু বি ইন একাডেমি, সবাইকে একাডেমিয়াতে থাকতে হবে এটা নেসেসারি না। তো যাদের ডেস্টিনেশন হচ্ছে এখানে ইমিগ্রেন্ট হিসেবে আসতে চায় আমার মনে হয় এটা দিস ইজ দ্য ইজিয়েস্ট রুট। অলসো লাস্ট থিং ইজ PGD, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। আমার মনে হয় বাংলাদেশ থেকে there are very few BUTEXians that has came to Canada while pursuing PGD তে প্রবলেম হচ্ছে আমাদের টেক্সটাইল রিলেভেন্ট ডিসিপ্লিন গুলা PGD তে পাওয়া ডিফিকাল্ট, either I will have to switch the track. তো আর সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে PGD তে ভিসা পাওয়াটা একটু টাফ। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভিসার ভ্যালিডেশনটা ইট ডিপেন্ডস কান্ট্রি টু কান্ট্রি। ফর এক্সাম্পল, আই হ্যাভ সিন সো মেনি ইন্ডিয়ান যারা নাকি PGD প্রোগ্রামে অথবা ডিরেক্টলি ডিপ্লোমা প্রোগ্রামে এনরোল হয়ে কানাডাতে এসেছেন। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশি স্টুডেন্টদের PGD তে ভিসা হওয়ার পসিবিলিটি আমি বলবো একটু লেস এখন পর্যন্ত, বাট স্টিল দেয়ার আর পিপল হু হ্যাজ কাম টু কানাডা ওয়াইল পারসুইং PGD। তো নেক্সট থিং ইজ ডিপার্টমেন্টস। ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করতে গেলে যেটা বলতে হয়, ফর এক্সাম্পল textile engineering department, there are very few universities that offer textile engineering or textile science in Canada. তো এইটার পিছনে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আর ইনফরমেশনটা হচ্ছে এইখানকার ইউনিভার্সিটি গুলোর মেইন ফাইন্যান্সিং সোর্স হচ্ছে আন্ডারগ্র্যাড ডিপার্টমেন্ট। তো ওদের কি আইডিয়া ইজ আন্ডারগ্র্যাড ডিপার্টমেন্ট গুলো হচ্ছে funded by student pay করে, there are very less funding, তো আসলে ফান্ডিং নেই বললে চলে। তো মোস্টলি MSc, PhD গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে ওরা ফান্ডিং প্রোভাইড করে। তো এখন এইখানে যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা আমাদের কানাডাতে আর আমেরিকাতে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা নেই, সেই ক্ষেত্রে আসলে যে ওদের আন্ডারগ্রেড ডিপার্টমেন্ট অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটার
ডিমান্ড আসলে দিন দিন কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওরা আসলে হাইটেক টেক্সটাইল আর হাইটেক প্রোডাক্টস ওইসব প্রোডাক্টের উপর মেইনলি ওরা আগে থেকেই ফোকাস করতো এবং এখনো ফোকাস করছে। তো ওই জন্য আসলে যে মাস্টার্স পিএইচডি বা ওইসব ডিসিপ্লিনে ওরা আসলে এখন পর্যন্ত ওইসব ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে যাচ্ছে। ওই 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 জিনিসগুলো ডিরেক্টলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হিসেবে আসলে খুব খ্যাতিপ্রাপ্ত না। আমি বলবো যে ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্ট, সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, দেন আরো অনেক ধরনের ডিপার্টমেন্ট রয়েছে। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার মনে হয় যে লিমিটেড থাকা উচিত না। টেক্সটাইল ইজ এ ফার্স্ট থিং। তো আমরা মনে হয় যে গ্রাজুয়েট লেভেলে যেটা করতে পারি, সয়েল থেকে শুরু করে ফুড, নিউট্রিশন, বায়ো প্রোডাক্টস, বায়ো রিসোর্সেস, পলিমার ম্যাট্রিক্স কম্পোজিটস, ন্যানো টেকনোলজি, 3D প্রিন্টিং, ড্রাগ ডেলিভারি, ফাইবার অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং, এইসব জিনিসগুলোতে আমার মনে হয় আমরা অবশ্যই গ্রাজুয়েট লেভেলে আমরা আমাদের রিচ আমাদের বাড়ানো উচিত। তো মেইন থিং ইজ আমাদের এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেহেতু খুবই কম অন্যান্য ইউনিভার্সিটিতে, এবং দিন দিন আসলে এক্সিস্টিং যে ইউনিভার্সিটি গুলো আছে যেগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অফার করছে সেগুলো এক্সটিংশনের পথে। তো আমাদের হচ্ছে হায়ার স্টাডিজ এর জন্য পার্সিউ করতে হলে আমাদের অবশ্যই আদার ডিসিপ্লিন আর আদার ইঞ্জিনিয়ারিং গুলো ফোকাস করতে হবে, যেখানে আমাদের টেক্সটাইল আর কি নলেজ গুলো কাজে লাগিয়ে আমরা ফিউচার হায়ার স্টাডিজ করতে পারি, আর আমাদের বেসিক নলেজ গুলো কাজে লাগাতে পারি, or the areas we can contribute. So what are the required things? আমি বলবো যে আমাদের মেইনলি কি দরকার, আমাদের দরকার অ্যাডমিশন, আমাদের দরকার ফান্ডিং। ফান্ডিং যদি না হয় দেন কেউ হয়তো সেলফ ফান্ডে আসা ট্রাই করবে, কেউ হয়তো যারা সলভেন্ট না কেউ হয়তো সেলফ ফান্ডে না ফান্ডিং নিয়ে আসা ট্রাই করবে। সো অ্যাডমিশন আর ফান্ডিং এই জিনিসগুলা এনশিওর করার জন্য আমাদেরকে যে কি থিং গুলা লাগবে সেটা হচ্ছে একাডেমিক সিভি, পাবলিকেশনস, আইএলটিএস, জিআরই, এসওপি, স্টাডি প্ল্যান, রিসার্চ পোর্টফোলিও। সো একাডেমিক সিভি আমাদেরকে শুরুতেই আমার মনে হয় যে আমি যখন প্ল্যান করবো হায়ার স্টাডিজ এর জন্য তখন শুরু থেকেই একাডেমিক সিভি আমার প্রিপেয়ার করে ফেলা ভালো। এখন আমি যদি বলি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন একাডেমিক সিভি এন্ড like casual or usual CV we make for job interview, আমার মনে হয় there are some key differences. For example, like আমাদের আমি যদি বলি ভেরি সিম্পলি আমাদের ফাদার্স নেম, মাদার্স নেম, ছবি, এই জিনিসগুলো, তারপর এক্সটার্নাল রেফারেন্স, এই জিনিসগুলো আসলে একাডেমিক সিভিতে দেওয়ার দরকার নেই। আমার যদি কোনো ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, কোনো পেপারস, পাবলিকেশনস, তারপর কোনো নলেজ, স্কিলস থাকে, অবশ্যই ওই জিনিসগুলো আমরা ইনক্লুড করতে পারবো। আমার মনে হয় there are like hundreds of templates in Google. We can just go over them and prepare for that. The next key thing is publications. So পাবলিকেশনের ব্যাপারে আমার কথা হচ্ছে যে আমি প্রায় সবার কাছ থেকে ফিডব্যাক শুনি যে ভাইয়া বা স্বাধীন আমার তো পাবলিকেশন নেই। আমার হয় যে পাবলিকেশন থাকাটা অপরাধ না, বা পাবলিকেশন না থাকাটা জরুরি না। পাবলিকেশন না থেকেও অনেকে হাই স্টাডিজ এর জন্য আমার মনে হয় স্টিল টুডে বাইরে এসেছে। সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে নিজের পোর্টফোলিওটাকে অর্গানাইজ করতে হবে। কিভাবে অর্গানাইজ করা যেতে পারে, নিজের ব্যাচেলর থিসিসটাকে দিয়ে আমার যদি কোনো স্কিল থাকে, ফর এক্সাম্পল যদি কোনো আমি যদি সলিড ওয়ার্কস বা অন্য কোনো সফটওয়্যার কাজ জেনে থাকি, তো ওইগুলো আমরা হাইলাইট করতে পারি। অলসো ওয়ান থিং টু মেনশন ইজ যখন একটা স্টুডেন্ট ব্যাচেলর থেকে মাস্টার্স হাই স্টাডিজ এর জন্য বাইরে আসে, তখন একটা প্রফেসর হি ডাজন্ট এক্সপেক্ট দ্যাট ইউ উইল নো এভরিথিং, হি ডাজন্ট এক্সপেক্ট ইউ উইল নো এভরিথিং। তো আমাদের যেটা ওরা করে, তো ওরা আমাদের কাছে দেখতে চায় যে আমি বেসিক জিনিসগুলো জানি কিনা, বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমার আছে কিনা। ফর এক্সাম্পল they cannot expect that you will like conduct a novel research like once you are in Canada or once you are in USA. তো ওরা যেটা এক্সপেক্ট করে যে you will know how to read a paper, you will know
how to synthesize from a paper. You will know how to conduct the experiments. So these are the basic things. আমার মনে হয় যে এটা একদম তাদের রিকোয়ারমেন্টটা স্কাই টাচিং না। আমার মনে হয় যে এই জিনিসগুলোর সাথে লেগে থাকলে অবশ্যই এটা ডুয়েবল। সো দ্য নেক্সট থিং ইজ আইএলটিএস এন্ড জিআরই। আমার মনে হয় কানাডাতে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তে চাইলে বেশিরভাগ ইউনিভার্সিটিতে, আমি বলবো 95% ইউনিভার্সিটিতে আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে নো লাইক 6.5 average band and no less than 6 in each band. There are few universities, আমার মনে হয় এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে আইএলটিএস রিকোয়ারমেন্টটা। ফর এক্সাম্পল, আমি যদি হেলথ সায়েন্স ডিসিপ্লিনে যাই, আর আমি যদি ফাইন্যান্স আর কমার্স আর ইকোনমিক্স এই ধরনের ব্যাকগ্রাউন্ডে গেলে আমার মনে হয় যে আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা একটু বেশি। তো দ্য নেক্সট থিং ইজ জিআরই। আমি জিআরই নিয়ে নেক্সট স্লাইডে একটু ডিটেল আলোচনা করব। তার এরপর আমি যে সুইচ করতেছি এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। এসওপি আসলে লেখার ব্যাপারে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে নিজে এসওপি লিখে কোনো সিনিয়র যে নাকি who has already gone through these stages or who has like good hand in English writing, আমার মনে হয় তাকে দিয়ে রিভিউ করানো উচিত। ক্রিটিক্যাল ফিডব্যাক কারো কাছে পেলে then like when it is screening, then it will be a good SOP. তো SOP রাইটিং এর ক্ষেত্রে কি থিং ইজ আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, প্রিভিয়াস এক্সপেরিয়েন্সেস অ্যাড করতে হবে, দেন আমার কারেন্ট সিচুয়েশন অ্যাড করতে হবে, দেন ফিউচার মোটিভেশন অ্যাড করতে হবে যে why I want to be there, why I want to be in academia, why I want to be in research world, how I will contribute. আমার মনে হয় যে এই কোশ্চেনারিজ গুলি যদি আমি সাকসেসফুলি অ্যাড্রেস করতে পারি একটা 2 পেজের ডকুমেন্টে, then it will be a good SOP. But last but not the least, আমি যদি আসলে কাউকে দিয়ে ক্রিটিক্যাল রিভিউ করাই, তখন ভুলগুলো আসলে অ্যাড্রেস করা ভেরি ইজি। দ্য নেক্সট থিং ইজ স্টাডি প্ল্যান। আমার মনে হয় স্টাডি প্ল্যানটা অ্যাডিশনাল ডকুমেন্ট কানাডার জন্য। once we get the admission, then আমাদেরকে আসলে ভিসা ডকুমেন্টের সাথে একটা স্টাডি প্ল্যান লিখতে হয় যে আমি কেন এই ইউনিভার্সিটিতে পড়তে চাই, কি জন্য পড়তে চাই, why I'm pursuing Canada. আমার মনে হয় ইমিগ্রেশন কানাডা থেকে they have like couple 5 questions I guess. ওই কোশ্চেনের গুলো অ্যান্সার ওই ডকুমেন্টে রিফ্লেক্ট করতে হয়। So it should be a precise document. It should be as like small as possible. For example, it could be a 2-page document. So if you want, I can just show you like study plan কি question answer করতে হয়। তো আমার মনে হয় আমার গুগল ক্রোমে পেজটা দেখা যাচ্ছে। তো এইখানে যে কোশ্চেনারিজ গুলো আছে, তো these are the questions that I need to answer. আমার স্টাডি প্ল্যানে এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। ফর এক্সাম্পল, if I read through this, why do you wish to study in Canada in the program for which you have been accepted? আমি যে প্রোগ্রামে অ্যাকসেপ্ট হয়েছি ওইখানে আমি স্টাডি করতে কেন চাই? What is your overall educational goal? Why are you not pursuing similar program in your country of residence or of citizenship? So this is a valid or legit question. তো সেম প্রোগ্রামটা যদি আমার বাংলাদেশে কোন ইউনিভার্সিটি থেকে থাকে, তো ওইটা ওই দেশে আমি কেন স্টাডি করছি না? তো আমার মনে হয় যে দিস আর দ্য কোশ্চেন্স। আমার মনে হয় এটা অ্যাডমিশনের পরের স্টেজ। যদি অ্যাডমিশন পাওয়ার পরে যখন আমি ভিসার ডকুমেন্ট সাবমিট করতে হবে, দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল ডকুমেন্ট। এই ডকুমেন্টে ইলাবোরেশন ঠিক মতো না করতে পারার কারণে অনেকের ভিসা আমার মনে হয় যে রিজেক্ট হয়েছে বা অ্যাকসেপ্ট হয়েছে। আমি বলবো যে it influences highly the visa possibilities. So coming back to our required things, so the last thing is research portfolio. So আমি প্যারালালি কানাডার পাশাপাশি ইউএস ইউনিভার্সিটির সাথে কানাডার এডুকেশনের পার্থক্যটা কি সেই জিনিসটাও আমি প্যারালালি আসলে কন্ট্রাডিক্ট করার চেষ্টা করব। রিসার্চ পোর্টফোলিও হচ্ছে
সিম্পলি যদি বলতে চাই সেটা হচ্ছে আমার একটা ওয়েব স্টুডেন্টের বা যে অ্যাপ্লিকেন্ট তার একটা ওয়েবসাইট থাকবে, or it would be a showcase of his or her research, education, experiences and publications. তো এখন রিসার্চ পোর্টফোলিওটা কখন লাগে বা কোন ইউনিভার্সিটির জন্য লাগে? সো টু দ্য বেস্ট অফ মাই নলেজ আমি দেখেছি টপ নচ ইউনিভার্সিটি গুলো যেগুলো, ফর এক্সাম্পল MIT, for example Cornell University, that are based on USA and not in Canada. So top notch university gulo, they require research portfolio as a mandatory thing. They require research portfolio as a mandatory thing. For example, আমি যদি আমার স্ক্রিনে দেখাতে চাই, হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে MIT-র একটা ডিপার্টমেন্টের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। আমি যদি এই ওয়েব পেজটা স্ক্রল করি, MIT-র একটা ডিপার্টমেন্টের অ্যাডমিশন রিকোয়ারমেন্টস অ্যাপ্লিকেশন প্যাকেজ গুলো যদি আমি গো ওভার করি, এইখানে আমি দেখতে পাবো যে কি কি জিনিস দরকার। যে এ কমপ্লিট অ্যাপ্লিকেশন ইনক্লুডস দ্য ফলোইং স্টেটমেন্ট অফ অবজেক্টিভস, পোর্টফোলিও। So as you can see, portfolio is mandatory for like application in MIT. So there are also some other universities, they require research portfolio. So portfolio key idea হচ্ছে যখন একটা অ্যাপ্লিকেন্টের শোকেস থাকে, যেটা নাকি তার রিসার্চ অ্যাক্টিভিটিস, এডুকেশনাল এক্সপেরিয়েন্স সবকিছু আসলে ওইটার মধ্যে অ্যাজ এ হোল দেখা যায়। সো ইটস ভেরি ইজি ফর দেম টু অ্যাসেস। মানে বাকি রিকোয়ারমেন্টস গুলো অ্যাজ ইউজুয়াল সব ইউনিভার্সিটি থাকে, জিআরই স্কোরস, 3 রিকমেন্ডেশন লেটার্স, ট্রান্সক্রিপ্টস, এটসেট্রা। So as I will say, like sky is the limit. So as a BUTEXian we can be in MIT, we can be in Harvard. So যাদের যেখানে টার্গেট আছে আমার মনে হয় ওই ডিপার্টমেন্ট অনুযায়ী তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। তো এখন আমি যদি ডিসকাস করি ইম্পর্টেন্স অফ একাডেমিক রেজাল্ট, রিসার্চ এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ফর হায়ার স্টাডিজ ইন ক্যানাডা। প্রথমে যদি আমি সিজিপিএ এর কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে যে সিজিপিএ ইজ ইম্পর্টেন্ট, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু গেট admission. It is important to get like create a first impression. But CGPA এর উপর I don't think যে ফান্ডিং ডিপেন্ড করে। ফান্ডিং আসলে ডিপেন্ড করবে research supervisor উপর. You will have to like convince your research supervisor by showing your complete package, by showing your communication skill, by showing your research knowledge and your contribution to scientific work. So the next thing is আমাদের যদি আসলে যে volunteer activities থাকে, extra curricular activities থাকে, these adds to like value to your CV. তো এই ক্ষেত্রে আমি কানাডা আর ইউএস এর অ্যাপ্লিকেশন সম্পর্কে একটু আমি কম্পারেটিভ একটা ডিসকাশন করব। সেটা হচ্ছে যে ইউএসএ তে মোস্টলি ইউনিভার্সিটি গুলো, বেশিরভাগ ইউনিভার্সিটি সেন্ট্রাল অ্যাডমিশন অফার করে। দ্যাট মিনস আমাকে ওই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে হলে আমার সুপারভাইজারের পারমিশন লাগবে না। আমি প্রায়র এনি পারমিশন ফ্রম এনি রিসার্চ সুপারভাইজার আমি ওই ইউএস ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করব, বেশিরভাগ ইউনিভার্সিটি। তো পক্ষান্তরে টু দ্য বেস্ট অফ মাই নলেজ আমি যেটা দেখেছি, কানাডা ইউনিভার্সিটি গুলো হচ্ছে সুপারভাইজার বেসড। দ্যাট মিনস আমার আগে থেকে সুপারভাইজার আমাকে কনভিন্স করতে হবে। সুপারভাইজার কনভিন্স করে সে পারমিশন দিলে আমি অনলাইন অ্যাপ্লিকেশন আমি তার নাম আমি মেনশন করতে পারবো। আদার দেন দ্যাট, ইফ আই ডোন্ট হ্যাভ এনি পারমিশন ফ্রম এনি সুপারভাইজার, আমি তারপরে যদি কোনো প্রফেসরের নাম অ্যাপ্লিকেশন ইউজ করি, তাহলে আই থিঙ্ক দ্যাটস আ অফেন্স, লাইক দ্যাটস আ সিরিয়াস অফেন্স। যদি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট এমন হয় যে কোনো সুপারভাইজারের নাম মেনশন করতে হবে না, মনে হয় দেন ইউ উইল থিঙ্ক দ্যাট ইটস এ সেন্ট্রাল অ্যাপ্লিকেশন। সেন্ট্রাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা হয়, ইউনিভার্সিটি ওভারঅল অ্যাপ্লিকেন্টের প্রোফাইল জাজ করে
admission decision make করে, then afterwards they assign a supervisor. They assign a supervisor, or they assign more than one supervisor to one students to interview the students, and then whoever is comfortable or whoever matches the student's background, or whoever like matches in both way from student and professor's perspective, then it like works that way. So that's the difference. But still there are universities in Canada that offer central application. আমি যদি দেখি আমার মনে হয় UBC, University of Alberta, বেশ কিছু ডিপার্টমেন্ট ওরাও সেন্ট্রাল অ্যাডমিশন অফার করে। But তারপরেও end of the thing is last thing is research supervisor. আমার previous background or আমার academic thing এর উপর বেস করে আমার উপর ইন্টারেস্ট থাকতে হবে। So the next thing is importance of GRE or requirement of GRE. So এই ক্ষেত্রে আমি বলবো যে to the best of my knowledge, কানাডার ইউনিভার্সিটি গুলোতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাডমিশন পেতে GRE লাগে না। আমার মনে হয় 95% ইউনিভার্সিটিতে সেম কেস, if I'm not wrong. তো on the other hand, যদি আমি ইউএস এর ইউনিভার্সিটিতে যদি চিন্তা করি, তাহলে ইউএস এর বেশিরভাগ ইউনিভার্সিটি গুলোতেই GRE ম্যান্ডেটরি। বাট কথা হচ্ছে যে কোভিড এর পরে there was a stock of students. আমি এটা হচ্ছে যে কিভাবে বলবো, কোভিড এর পরে there were less researcher coming in abroad as everything was stuck. People were stuck at home. তো এরপরে ওরা যেটা করে যে GRE রিকোয়ারমেন্ট আসলে আস্তে আস্তে ওয়েভ করে দিতে থাকে রিসার্চার বা স্টুডেন্টদেরকে এনকারেজ করার জন্য বাইরে আসার জন্য, বা ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো কানাডার মতো দেশগুলোতে যে আসার জন্য এনকারেজ করার জন্য ওরা GRE ওয়েভ করে দিতে শুরু করে। তা আমার হয় বেশ কিছু ইউনিভার্সিটি ওই ওয়েভার ছাড়াও বেশ কিছু ইউনিভার্সিটি অলরেডি GRE ছাড়াই অ্যাডমিশন অফার করে। আমি যদি গুগল করি আই ক্যান গেট দ্যাট ইজিলি। তো যে আমি যদি বের করি হোয়াট আর দ্য ইউনিভার্সিটিজ দ্যাট অফার অ্যাডমিশন উইদাউট GRE, I will get that very easily. So ওই ইউনিভার্সিটি গুলো ছাড়াও আমি যদি স্পেসিফিকলি ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ইউএস ইউনিভার্সিটি গুলোতে GRE রিকোয়ারমেন্ট আসলে ভ্যারি করে। GRE রিকোয়ারমেন্ট ভ্যারি করে এবং আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ভ্যারি করে। আইএলটিএস এর রিকোয়ারমেন্টের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, আমাদের মধ্যে কেউ যদি বুটেক্স থেকে ব্যাচেলর করে অন্য কোনো দেশে মাস্টার্স করে থাকে এবং এই ইন্টারমিডিয়েট টাইমে সে যদি কানাডা বা ইউএসএ আসতে চায়, সো ইউনিভার্সিটি গুলোর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে লেখা থাকে if you complete education from a eligible countries, then your IELTS requirement could be waived. তো এটা মানে হচ্ছে আমি যদি ওদের স্পেসিফিক কিছু লিস্ট আছে ওই লিস্টের কান্ট্রি গুলো থেকে আমি যদি এডুকেশন আমি পেয়ে থাকি, তাহলে ওদের IELTS রিকোয়ারমেন্ট ওয়েভ করে দিবে। যেমন আমার মনে হয় যে বাংলাদেশ এটার মধ্যে ইনক্লুডেড না, বাট আমার মনে হয় অনেকে চায়না, জাপান বা অস্ট্রেলিয়া ওইখানে যদি কেউ মাস্টার্স করতে যায়, ওইখান থেকে কেউ যদি সুইচ করতে চায়, আমার মনে হয় তাদের জন্য IELTS লাগবে না। বাট স্টিল ইউ নিড টু সি দ্য waived list of waived countries. আর GRE এর কথা যদি বলতে চাই, আমি জাস্ট একটু আবার স্ক্রিনে আমি দেখাবো। সেটা হচ্ছে এই, আমি যদি কর্নেল ইউনিভার্সিটির ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাই, এইখানে আমি দেখতে পাচ্ছি যে these are the application requirements. আমি যদি GRE রিকোয়ারমেন্টে যাই, তো I will see that GRE is optional for the MSc PhD program. You may submit GRE results to us. See below for submission instructions, particularly if you feel that GRE results help to demonstrate math ability that is otherwise not demonstrated in your academic results. What does that mean is আমার কোর্স ওয়ার্কে ম্যাথ রিলেটেড সাবজেক্ট গুলোতে যদি আমার স্কোর সাফিসিয়েন্ট অর এনাফ আমি ফিল করি যে না, সেই ক্ষেত্রে আমার ম্যাথ স্কিল ডেমনস্ট্রেট করার জন্য আমি GRE স্টিল আমি স্কোর সাবমিট করতে পারি। সো অথবা যদি কারো এমন হয় সিজিপিএ খুবই খারাপ, অ্যাজ এ হোল GRE থাকলে অ্যাপ্লিকেশন প্যাকেজটা it would be like heavy. So as I said,
আমার মনে হয় যে if you go for specific departments and specific universities, আমার মনে হয় জিআরই রিকোয়ারমেন্ট গুলো আরো স্পেসিফিকলি জানা যাবে। বেশি আমার মনে হয় অনেক ইউনিভার্সিটি আছে যেখানে জিআরই রিকোয়ার্ড না, তো এটা আসলে ডিপেন্ড করবে। জিআরই লাইক অন টপ অফ দ্য ম্যান্ডেটরি থিং ছাড়াও জিআরই as it is written here, ম্যাথ স্কিল আসলে ডেমনস্ট্রেট করার জন্য জিআরই দরকার। আর আইএলটিএস রিকোয়ারমেন্ট নিয়ে আমি যে কথাটা বলেছিলাম যে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যাদের যেসব দেশ থেকে এডুকেশন পেলে আমরা আইএলটিএস ওয়েভার পেয়ে থাকবো। আমি পার্ডু ইউনিভার্সিটির ওয়েবসাইটে স্ক্রল করছি, তো এইখানে ওদের ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টস আমি যদি যাই, তো অথবা এখানে ওদের জিআরই রিকোয়ারমেন্টস যদি যাই, graduate program web page, so I can select a campus. If I select a campus, so এখানে ওরা আমাকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে বলছে, সো আমি সিলেক্ট করব আমার পার্সোনালি লাইক আমি ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং প্রেফার করব। সো ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং যদি সিলেক্ট করি, তো এখানে ওদের অ্যাপ্লিকেশন প্যাকেজে as I can see they need transcripts, recommendation letters, statement of purpose, like there is nothing mentioned that GRE is mandatory. So the bottom line is আমাদের একটা ধারণা আছে আসলে জিআরই থাকতেই হবে ইউএস বা কানাডিয়ান ইউনিভার্সিটি গুলোর জন্য। I would say no, জিআরই ছাড়াও still you have chances, but জিআরই থাকলে as a whole আমার অ্যাপ্লিকেশন প্যাকেজ ভারী হতে পারে। So the next thing is that needs to be included in application package, সেটা হচ্ছে যে letter of recommendation। এখন how important letter of recommendation is, so letter of recommendation ব্যাপারে আমি খুব প্রিসাইসলি যেটা বলবো যে আমি কিছু কোশ্চেন পাই যে ভাইয়া লেটার অফ রিকমেন্ডেশনে বা রিকমেন্ডেশন লেটারে আমি প্রফেসরকে সাজেস্ট করবো কিনা বা প্রফেসরের নাম দিব কিনা, তাহলে ভাই অ্যাসোসিয়েট প্রফেসর দিলে সমস্যা আছে কিনা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিলে সমস্যা আছে কিনা, লেকচারার দিলে সমস্যা আছে কিনা। তো এইখানে আমাদের একটা ভুল আইডিয়া, রং আইডিয়া যেটা আছে সেটা হচ্ছে যে রিকমেন্ডেশন লেটারে যে রিকমেন্ড করছে সেটাতে তার ডেজিগনেশন ডাজন্ট ম্যাটার। তার ডেজিগনেশন ডাজন্ট ম্যাটার অলসো, it doesn't have to be from academia necessarily. For example, if you need two recommendation letter, for you can give one of them from your academic supervisors, or the other one you can give them any professional people to recommend you. তো এখানে রিকমেন্ডেশনে যেটা ইম্পর্টেন্ট, রিকমেন্ডারের ডেজিগনেশন ইজ নট ইম্পর্টেন্ট, সে কি লিখছে দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। রিকমেন্ডেশন লেটারে রিকমেন্ডার কি লিখছে অ্যাপ্লিকেন্টের জন্য, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো আমি বলবো অ্যাডমিশন ডিসিশন মেক করার ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটারের রাইটিং ইজ ভেরি ইনফ্লুয়েন্সিং। So recommender applicant ব্যাপারে how they like he or she is suggesting, that influences your admission decision. That is the bottom line. So আমি যদি বলি যে ফাইন্ডিং কি কি ইউনিভার্সিটি আমি কানাডায় আছে যেগুলোতে আমি হায়ার স্টাডি পারসিউ করতে পারি, আমার মনে হয় যে আমি যদি একটা শর্ট লিস্ট করি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, ইউনিভার্সিটি অফ টরন্টো, University of Regina, Saskatchewan, University of Waterloo, McGill University, McMaster University. আমার মনে হয় এই ইউনিভার্সিটি গুলোতে আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্ট গুলো আছে যেখানে উই ক্যান পারসিউ হায়ার স্টাডিজ। এর মধ্যে আমি বলবো যে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে ডিরেক্টলি টেক্সটাইল সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে উই ক্যান কনসিডার ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা। সো লিস্টেড ইউনিভার্সিটি গুলো বেসিক্যালি হচ্ছে যে টপ র্যাঙ্ক আর হায়ার মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি, এগুলো ছাড়াও দেয়ার আর হান্ড্রেডস অর বাঞ্চেস অফ ইউনিভার্সিটি অর কলেজেস। কলেজগুলোর মধ্যে আমার একটা ইনফরমেশন হচ্ছে যে কানাডার কলেজগুলো বেশ কিছু কলেজ রয়েছে যেখানে অ্যাপারেল, মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন ওরা অফার করে। আই থিঙ্ক আমার মনে হয় যে whoever is interested, you can go over the database in Google. Yeah, I think that's it. So application process এর ক্ষেত্রে আমি বলবো যে কানাডিয়ান ইউনিভার্সিটি গুলোতে মোস্টলি ফল, উইন্টার, সামার তিনটা
সেমিস্টার। এর মধ্যে সামার টার্মটা আন্ডারগ্রেড স্টুডেন্টদের জন্য ব্রেক, মোস্টলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সেপ্ট হয় ফল টার্মে, অন্য টার্মে স্টুডেন্ট এক্সেপ্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাকসেপ্টেন্স রেট ইজ ভেরি লো, অথবা বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে ফল ছাড়া অন্য কোনো টার্মে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন ওরা প্রসেস করেও না। সো ইন্টারন্যাশনাল ফলের ডেডলাইনটা বেসিক্যালি হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মোস্টলি সব ইউনিভার্সিটি গুলোতে। বাট আই সি দ্যাট মানে মেজরিটি ইউনিভার্সিটি গুলো আসলে ডেডলাইনটা জানুয়ারিতে মে আই গেস, সো ফার আই গেস। বাট it depends, মানে একই ইউনিভার্সিটির মধ্যে ডিফারেন্ট ডিপার্টমেন্টের ডেডলাইন ডিফারেন্ট হতে পারে, সো ইউ হ্যাভ টু বি লাইক ভেরি স্পেসিফিক and you have to be cautious while like throughout the application process. So how I can manage tuition fees in Canada? তো টিউশন ফিস এর ব্যাপারে আমি বলতে গেলে যে টিউশন আমি এভারেজ কোন টিউশন ফিস I cannot estimate, I cannot give any estimate of average tuition fees in Canada. তো কানাডায় কেন দেওয়া যাবে না? প্রভিন্স টু প্রভিন্স, সিটি টু সিটি, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ওদের এত ভ্যারিয়েশন, তো এইখানে আসলে এভারেজ কোন এস্টিমেট দেওয়া যাবে না। আমার কোন প্রভিন্সে আমি সেটেল হতে চাই, কোন ইউনিভার্সিটিতে আমি পড়তে চাই, কোন ডিপার্টমেন্টে আমি এনরোল হতে চাই, ওইটা ডিপেন্ড করবে আমার টিউশন ফি এর উপর। টিউশন ফি ডিপেন্ড করবে এই ডিপার্টমেন্ট গুলোর উপর। ফর এক্সাম্পল, আমি যদি কানাডায় এমবিএ পার্সু করতে চাই, the difference between the tuition fees between engineering and MBA is sky touching. For example, আমি যদি বলি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কানাডিয়ান ইউনিভার্সিটি গুলোতে যদি টিউশন ফিস $10,000 হয়, তো এমবিএ পার্সু করতে চাইলে টিউশন ফিস হবে $30,000. সো দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। সো আমার মনে হয় এই জিনিসে একটু ডিফারেন্ট। ইউএস এর চেয়ে এমবিএ পার্সু করতে চাইলে ফান্ডিং এর অপরচুনিটিসও কম, ইঞ্জিনিয়ারিং ফান্ডিং এর অপরচুনিটিস রয়েছে, এছাড়া টিউশন ফিজও এমবিএ পার্সু করতে চাইলে খুব বেশি। আর the person or the people or students or applicants who are like looking for pursuing MBA, তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখবো, সেটা হচ্ছে যে যদিও ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে এনরোল হতে বা অ্যাডমিশন পেতে কানাডায় জিআরই লাগে না, বাট এমবিএ এর প্রোগ্রাম গুলোতে they do require GMAT. সো এখানে আমার GMAT লাগবে। তো আরো কিছু ওদের অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট আছে, আমি আসলে যে সময় স্বল্পতার জন্য ওই জিনিসগুলো আমি গো ওভার করছি না। So variation between different universities and provinces, as I said, between universities and provinces and departments there are huge difference. So আমি যদি এইখানে স্ক্রিন শেয়ার করে আমার ব্রাউজার ওপেন করি, so this is basically a statistics যে ডিফারেন্ট ইউনিভার্সিটি গুলোতে ওরা টিউশন ফি, এভারেজ টিউশন ফি কেমন। সো আমি যদি এইখানে সাসকাচুয়ান প্রভিন্সের জন্য কানাডিয়ান গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এভারেজ টিউশন ফিস হচ্ছে $4,000 অ্যারাউন্ড। ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এভারেজ টিউশন ফি হচ্ছে $6,000 অ্যারাউন্ড। সো on the other hand, if I move to Ontario, আমি যদি অন্টারিওতে মুভ করি, তাহলে সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটদের জন্য as I can see average tuition fee is $22,000. So as you see, there is a huge price hike or huge tuition hike, $22,000 and $6,000. So the key idea, আমি যদি কোশ্চেন করি কেন ইউনিভার্সিটি টিউশন ফি গুলো এত ভ্যারি করছে, তো ফার্স্ট থিং ইজ even they all are public universities, there could be a huge variation in tuition fees because province to province they have different budgets, they have different economies, they have different wage, minimum wage range in different provinces. That's why আমি বলবো যে university to university or province to province tuition fee গুলো এত ভ্যারি করে। তো এখন one more thing is contribution from part-time jobs. তো অনেকে আসলে জিজ্ঞেস করে থাকে আমি পার্ট টাইম জব করে আসলে টিউশন ফিতে কন্ট্রিবিউট করতে পারবো কিনা। তো এই কোশ্চেন আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি আসলে এক কথা বলবো যে
no, it could be no. It's no. So কেন না সেটা হচ্ছে যে as a student I'm entitled to work no more than 20 hours in a week. As a student, as a full-time student in Canada, I'm entitled to work no more than 20 hours in a week. সেই ক্ষেত্রে bi-weekly 40 hours and monthly 80 hours I can work part-time apart from studying full-time. But new rules অনুযায়ী there was a like new clause or new rules, there was a like change in decision by Canadian government due to like shortage of employees. Full-time student যারা আছে তারাও full-time job করতে পারবে, but reality is if you are a full-time student you cannot afford doing more than 20 hours job. So আমি আসলে in practice আমি যদি full-time student হয়ে থাকি 20 ঘন্টা বেশি আমি কাজ এফোর্ড করতে পারবো না। তো 20 ঘন্টায় আসলে কত ঘন্টা কি পরিমাণ টাকা আমি এফোর্ড মানে ড্র করতে পারি, ওইটা দিয়ে আমি কি কি সাপোর্ট করতে পারবো। তো এইটা as I said wages vary like according to provinces, so এইটা আসলে ভ্যারি করবে। on an average আমি যদি $14 per hour wages ধরি, 20 ঘন্টা কাজ করলে monthly I can earn around $1,000. to $1,000 I can with that I can support my like food and what is there like an accommodation. So food and accommodation কথা বলতে গেলে still I need to add like it depends if you are single or if you have spouses, if you have children. So এই জিনিসগুলো আসলে like contributing factor যে আমি কিভাবে বা কি স্টেটে আছি ওই জিনিসগুলো আসলে সাপোর্টিং ফ্যাক্টর। বাট টিউশন ফিস যদি if you are self funded, so it is highly encouraged that you do not depend on part-time jobs to contribute to tuition fees. So visa processing এর ক্ষেত্রে যদি বলতে যাই সেক্ষেত্রে first thing is I'm not an immigration expert. সো এই জিনিসগুলো বা এই ব্যাপারগুলো বলতে গেলে আমি আসলে অফ স্ক্রিন বলতে পারবো। সেটা হচ্ছে যে মানে আমার এক্সপেরিয়েন্স থেকে আমি শেয়ার করতে পারবো। সেটা হচ্ছে যে কানাডার ভিসা প্রসেসিং হচ্ছে আমি বলবো যে ওয়ান অফ দ্য টাফেস্ট থিং টু ডু। কানাডার ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন পাওয়া যতটা না ডিফিকাল্ট, এর চেয়ে বেশি ডিফিকাল্ট আই উড সে যে ভিসা প্রসেসিং। তো কেন ভিসা প্রসেসিংটা ডিফিকাল্ট? there are like hundreds of documents that are required according to the CIC checklist. তো এই ডকুমেন্ট গুলো আসলে প্রিপেয়ার করা খুবই টাইম কনজিউমিং। সো এটা ডিপেন্ড করে আসলে আমি কোন স্টেজে আছি। কেউ যদি আসলে বাংলাদেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ফুল টাইম জব করে থাকে, তার জন্য আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলবো যে ইটস ভেরি ডিফিকাল্ট। তারপরে কে যদি ডেডিকেটেড থাকে গ্রাজুয়েশনের পরে, সে শুধু হাই স্টাডিজ এর জন্যই এনগেজ, অন্য কোনো জবে এনগেজ না, আমার মনে হয় তার জন্য ইটস বিট ইজি। সো স্টিল এই ডকুমেন্ট গুলোর মধ্যে আসলে সিনক্রোনাইজেশন কোরিলেশন থাকাটা বেশ ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে সবকিছু ট্রান্সপারেন্ট থাকা যে কোনো বিষয়ে, তারপর হচ্ছে যে এক্সপার্টদের অপিনিয়ন নেওয়া, এরপর প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে এই বিষয়ে তাদের অপিনিয়ন নেওয়া, কোনো কিছুতে ডাউট থাকলে এইটা শেয়ার করা এক্সপার্টদের সাথে। আমার মনে হয় এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা উচিত। কস্ট অফ লিভিং ইন ক্যানাডা, তো সরি কস্ট অফ লিভিং এর কথা যদি বলতে চাই বটম লাইনে, সেটা হচ্ছে যে প্রভিন্স টু প্রভিন্স আসলে ভ্যারি করবে, হিউজ ভ্যারি করে কস্ট অফ লিভিং ক্যানাডাতে। ফর এক্সাম্পল আমি যেখানে আছি ম্যানিটোবাতে, আমি জাস্ট প্র্যাকটিক্যালি যদি বুঝাই, ম্যানিটোবাতে 1 bedroom অ্যাপার্টমেন্ট ইউ ক্যান অ্যাফোর্ড ফ্রম $1,000 to $1,700। 1,000 থেকে $1,700 মধ্যে আমি একটা 1 bedroom অ্যাপার্টমেন্ট এফোর্ড করতে পারবো, ডিপেন্ডিং হাউ লাক্সারিয়াস ইট ইজ অর হাউ ব্যাড ইট ইজ। বাট ফর এক্সাম্পল if I move to Ontario, if I move to Toronto, if I move to Vancouver, then like there is a huge difference. Vancouver 1 bedroom apartment is like more than $2,000.
it starts from like $2,000. So as we can see, there is a huge difference, but there is a difference in the wages as well. So এটা depend করে যে কে কোথায় আছে, ওইখানকার ওয়েজ কিরকম, ওইখানকার জব অপরচুনিটিস কিরকম, ওইখানকার লিভিং স্ট্যান্ডার্ড কেমন। But summary is like they have a like high cost of living. The main disadvantages of Canada is they have a like high cost of living, but it can be worth for someone like who want to like have a better lifestyle or better standard. So yeah, আমার মনে হয় যে accommodation, cost of living both are related, they cannot be separated. আমি মনে হয় দুইটা বিষয় একসাথে ডিসকাস করেছি। তো লাস্ট থিং ইজ জব অপরচুনিটিস নিয়ে যদি কথা বলি, যে অনেকেই আসলে জব অপরচুনিটিস নিয়ে জানতে চায় যে ভাইয়া আসলে যে ফার্স্ট কোশ্চেন যে কানাডাতে জব আছে কিনা, জব অপরচুনিটিস কেমন। তো এইখানে আসলে ডিরেক্টলি আমি এটা আই ক্যানট অ্যাফোর্ড টু অ্যান্সার, এটা অ্যান্সার দেওয়া যাবে না এই সেন্সে যে জব অপরচুনিটিস নাই পৃথিবীতে এমন কোনো দেশ নাই। তো এইখানে ডিরেক্টলি আমি জব অপরচুনিটিস আছে এই অ্যান্সার দিয়ে কাউকে কানাডা আশাতে এনকারেজ করাটা I don't think it's a wise thing to do, because এটা ডিপেন্ড করে, জব অপরচুনিটিস ডিপেন্ড করে পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। ফর এক্সাম্পল কোনো পার্সনের চয়েস থাকতে পারে আমি টেক্সটাইল রিলেভেন্ট কোনো জব করব না, যে কোনো একটা জব হলেই হবে। আবার কারো অপিনিয়ন থাকতে পারে আমার কমফোর্ট জোন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আই উইল স্টিক টু টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তারপর আরো কারো কমফোর্ট জোন থাকতে পারে আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আমি এই নলেজ দিয়ে আমি হাইটেক টেকনিক্যাল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমি কন্ট্রিবিউট করতে চাই। অথবা এইখানে যারা এডুকেশন কমপ্লিট করে, ফর এক্সাম্পল ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, তো দে ক্যান সুইচ টু লাইক ডিফারেন্ট ডিসিপ্লিনস। ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল দিই, আমি যে সিটিতে আছি সেটা হচ্ছে উইনিপেগ। এইখানে উইনিপেগ ইজ দ্য হাব অফ অ্যারোস্পেস কোম্পানি। Winnipeg is the hub of aerospace companies. Like এইখানে আমি বলবো যে 5 থেকে 7টা very big aerospace companies are there. For example, one of them is Boeing. Boeing এর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আমাদের এই সিটিতে রয়েছে। তো এখন আমি যদি বোয়িং এ অথবা অন্য কোনো এরোস্পেস কোম্পানিতে জব পারসিউ করতে চাই, তো আগে নিজেকে আমাকে কোশ্চেন করতে হবে, am I ready for Boeing? Am I ready for all those aerospace companies? আমার ওই ধরনের স্কিল আছে কিনা। সো এইখানে যদি একদম বটম লাইন বা সামারাইজ করতে যাই, সেটা হচ্ছে যে বুটেক্স এর সাথে এই জিনিসটা একটু কন্ট্রাডিক্টরি। বাংলাদেশে বুটেক্স গ্রাজুয়েটদের there are plenty of opportunities, or recent days এ আমি দেখতে পাচ্ছি যে like there are very diversification where textile engineers can spread their foods, but on the other hand আমার বাইরের দেশগুলোতে জব অপরচুনিটি সিকিউর করতে হলে আর ভালো ইন্ডাস্ট্রিতে আমার নিজের ফুটপ্রিন্ট রাখতে হলে বুটেক্স এর গ্রাজুয়েশন ডিগ্রি ছাড়াও আর আমার অন্য স্কিল দিয়ে নিজেকে শোকেস করতে হবে, সো দ্যাট they can hire me, they get the encouragement or motivation to hire me. So that's the thing. তো এই জন্য আসলে ডিরেক্টলি অ্যান্সার দেওয়াটা ইটস ভেরি ডিফিকাল্ট যে জব অপরচুনিটিস সম্পর্কে। তো এটা as it is like very difficult unless we know the like personal opinion or personal persuasion of any specific person. But আমি যদি পার্ট টাইম জব নিয়ে কন্ট্রিবিউট করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে যে I would say that there are opportunities to do part-time jobs who are full-time student. I have never seen any full-time student who are like sitting idle without doing any part-time jobs. If I want to do job, there are opportunities. Yeah, এটাই হচ্ছে আসলে some bottom line. So আমার job opportunities নিয়ে already বলে ফেলেছি। Whether in Canada, province to province vary করে. For example, Vancouver, it rains every
300 days in a year, like as an example, like if we go to Ontario, like it becomes hot and humid. If we come to like Manitoba, so Manitoba summer it goes up to +40. Manitoba winter it goes goes up to -40 as well. So as we can see, there is a very huge difference. Also, আমি যদি আমার পাশের প্রভিন্সে সাসকাচুয়ানে যাই, they are cold as well. If I go to Calgary, they are also cold. যদি আসলে আমার মনে হয় হায়ার স্টাডি পারসিউ করতে থাকলে weather is not a barrier, because I have never seen they are going back to home just because of weather. আমার মনে হয় যে পার্সোনালি আমার কাছে সাজেশন চাইলে ওয়েদার বা ওয়েদারকে প্রায়োরিটি না দিয়ে যেখানে ফান্ডিং অপরচুনিটিস, অ্যাডমিশন, ইউনিভার্সিটি র্যাঙ্ক যেখানে ভালো পাওয়া যাবে, লাইক we should like go for that option. The last thing is permanent residency in Canada. Again, I'm not an immigration consultant or immigration expert. So, but from my personal experiences, I can share the knowledge. So the thing is, যখন আমরা হাই স্টাডিজ এর জন্য কানাডা আসি, so there are different categories of people who want to pursue further education. They want to be in academia, and there are one type of people, they just want to complete their education in a rush, and they want to like be settled and get their immigration. So immigration পেতে হলে হায়ার স্টাডিজ এর নেক্সট স্টেপটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের স্টাডি কমপ্লিট করার পরে, ডিপেন্ডিং অন দ্য ডিউরেশন অফ দ্য স্টাডি, ফর এক্সাম্পল কেউ যদি 12 months এর কোনো ডিগ্রি কমপ্লিট করে থাকে, তাহলে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট সে 1 থেকে 2 বছরের পাবে। কারো ডিগ্রি যদি 18 months or more, কারো স্টাডি যদি 18 months or more হয়ে থাকে, তাহলে সে 3 বছরের ওয়ার্ক পারমিট পেয়ে থাকবে। তো এই 3 বছরের মধ্যে you need to secure a full-time job when you have experience of 1 year. 1 বছরের এক্সপেরিয়েন্স যখন হয়ে যাবে, অথবা in some cases 6 months এর এক্সপেরিয়েন্স যখন হয়ে যাবে, then I can work on my immigration. So immigration application আমি instantly শুরু করে দিতে পারবো, but it takes a while. তো এটা একটা lengthy process. You need to go through the screening process. So then while you are working, you will simultaneously will be working on your immigration as well. So then with your like work experience while you are in postgraduate work permit, you can apply for the permanent residency. Then once you get the permanent residency, আমার মনে হয় যে একটা সার্টেন রিকোয়ারমেন্ট আছে, পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পর 3 বছর থাকলে you will get Canadian passport. But permanent residency পাওয়ার পরে যাদের নাকি হোম ডিগ্রি থাকবে আর ক্যানাডিয়ান ডিগ্রি থাকে, তাদের জন্য কানাডায় থাকার ডিউরেশনটা হচ্ছে 2 বছর। পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পর তারা যদি 2 বছর থাকে, then they will get the Canadian passport within 2 years. So আমি জাস্ট একটু ক্লিয়ার করি। তো এইখানে ক্যানাডিয়ান ডিগ্রি আমাকে 1 বছর হেল্প করবে টাইম মিনিমাইজ করতে পিআর পাওয়ার পরে টু গেট দ্য ক্যানাডিয়ান পাসপোর্ট। তারপরেও ইট ডিপেন্ডস ইন্ডিভিজুয়াল সিচুয়েশন, পার্সপেক্টিভ এন্ড সো ফোর্থ। থ্যাংক ইউ, আই থিঙ্ক দ্যাটস অল। আমি জানি আরো অনেক কোশ্চেন হয়তো there are the questions that needed to be covered, but আমার মনে হয় there are limitations of time as well. আমার মনে হয় স্বল্প সময়ের মধ্যে যতটুকু কভার করা সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো এই পর্যায়ে আমি বলবো যে আপনারা কাইন্ডলি আপনাদের কোশ্চেন গুলা কাইন্ডলি চ্যাট বক্সে সাবমিট করবেন। আমরা ট্রাই করব সবগুলা কোশ্চেন কভার করার জন্য।
তো ভাই আমরা কোশ্চেন অ্যান্সার সেশনটা শুরু করতে পারি তাহলে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, তো ফার্স্টে ভাইয়া যে কোশ্চেনটা আসছে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ স্কলারশিপ অ্যান্ড ফিনান্সিয়াল এইড অ্যাভেলেবল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস? আচ্ছা, আমার মনে হয় আমি কিছুটা কভার করার ট্রাই করেছি যে কি ধরনের ফান্ডিং আছে। সেটা হচ্ছে যে অ্যাজ আই সেড যে কানাডা ইউনিভার্সিটি গুলোতে মোস্টলি ইট ইজ সুপারভাইজার বেসড, সো ফান্ডিং ডিপেন্ড করবে সুপারভাইজারের উপরে। এছাড়াও যেসব ইউনিভার্সিটি সেন্ট্রাল অ্যাডমিশন যেসব ইউনিভার্সিটি অফার করে, ইফ দে গিভ ইউ অ্যাডমিশন they will decide on your funding information as well, যে কি রকম তারা যদি সেন্ট্রালি অ্যাডমিশন দিয়ে থাকে, either you will get the fund from TA, either you will get the fund from research supervisor, either you will get the fund from any fellowship. যদি কোনো ফেলোশিপ থেকে কোনো ফান্ড আমি সিকিউর করতে হয়, দেন ইউনিভার্সিটি আর সুপারভাইজার আগে থেকে বলে দিবে you need to apply for this fellowship together with your application. সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সুপারভাইজার ম্যানেজ করাটা বেশি ইম্পর্টেন্ট। সুপারভাইজার ম্যানেজ করা থাকলে ফান্ডিংটা বেশি ইজি, কজ ইউনিভার্সিটির ফেলোশিপ গুলো বেশ কম্পিটিটিভ, কজ me along with other international applicants are also applying for this fellowship, so it's bit competitive. আর এমএইচ ডিগ্রির জন্য আমি যেটা আসলে অলরেডি বলেছিলাম যে মোস্টলি যেসব ইউনিভার্সিটি মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা অফার করে দ্যাট ইজ কোর্স বেসড, ওইটাতে ফান্ডিং বেশ কম, নেই বললেই চলে। দ্যাট ইজ বেসিক্যালি সোললি বেসড অন সেলফ ফান্ডেড। বেশ কিছু ইউনিভার্সিটি পার্শিয়াল ফান্ডিংও দিয়ে থাকে। পার্শিয়াল ফান্ডিং গুলো আসলে কোর্স বেসড ডিগ্রির জন্য সিজিপি এর উপর ডিপেন্ড করে ডিসাইড করা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা ভাই এটা হচ্ছে অ্যাভেলেবল স্কলারশিপ এর উপরে, মানে অ্যাভেলেবল স্কলারশিপ ইন এমএসসি এন্ড পিএইচডি এন্ড হুইচ প্রোগ্রাম হ্যাভ মোর স্কলারশিপস? মোস্টলি পিএইচডি তে বেশি স্কলারশিপ থাকে। ফর এক্সাম্পল আমি যদি দেখি আই ক্যান স্টিল find the people who are doing masters with their own fund. কারণ হচ্ছে যে ল্যাক অফ ফান্ডিং এর কারণে এমন স্টুডেন্ট আছে যারা সেলফ ফান্ডিং এ মাস্টার্স করে থাকে, বাট ফর পিএইচডি ইট ইজ হাইলি প্রহিবিটেড, কারণ হচ্ছে পিএইচডি এর জন্য সেলফ ফান্ডিং ইজ লাইক হাইলি ডিসকারেজ। তো এইটার মানে হচ্ছে যদি আমি জাস্ট অন দা আদার ওয়ে আমি বলতে চাই, পিএইচডির জন্য ফান্ডিংটাও বেশি থাকে। এইখানে ফান্ডিং বেশি থাকলেও কন্ট্রাডিক্টরি থিং ইজ unlike USA, PhD admission is quite competitive than MSc. USA te from my personal experience I can see that direct PhD admission পাওয়াটা বেশি easy, but Canada ক্ষেত্রে they mostly prefer who has a Canadian degree. তো এইখানে মাস্টার্স কমপ্লিট হয়েছে এমন অ্যাপ্লিক্যান্টদের ওরা বেশি প্রায়োরিটি দেয় পিএইচডি তে অ্যাডমিশন দেওয়ার জন্য, এবং ফান্ডিং এর ক্ষেত্রেও আমার মনে হয় যে ওইসব অ্যাপ্লিক্যান্টদের বেশি প্রায়োরিটি থাকে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া যে স্কলারশিপ রেশিও ইন ইউএসএ এন্ড কানাডা। আচ্ছা, স্কলারশিপ রেশিও ইন ইউএসএ এন্ড কানাডা মানে কোনটাতে কম বা কোনটাতে বেশি এরকম কিছু? হ্যাঁ ভাই এটা। আচ্ছা, তো স্কলারশিপ রেশিওটা যদি বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই ইউএসএ তে স্কলারশিপ রেশিওটা বেশি। কেন বেশি? এটার অন্যতম কারণ হচ্ছে ইউএসএ তে নাম্বার অফ ইউনিভার্সিটিজ অনেক বেশি কম্পেয়ার টু কানাডা। তো স্বভাবতই ইউনিভার্সিটি বেশি থাকার কারণে ওদের ফান্ডিংও বেশি, অ্যান্ড অলসো এটা আসলে ডিপেন্ড করে ইকোনমির উপরও ডিপেন্ড করে। আমি বলবো যে ইউএসএ তে কানাডার চেয়ে ফান্ডিং অপরচুনিটিস বেশি। তাছাড়াও ফান্ডিং ছাড়াও আমার মনে হয় যে কানাডা ইজ এ লাইক
good choice over USA for living standard. So that could be influencing thing, despite the difference in the funding opportunities. আচ্ছা ভাইয়া, তো আর একটা কোশ্চেন হচ্ছে যে টিউশন ফিস গুলা দেখাইছেন আপনি, তো ওগুলা হচ্ছে শুধু এমএসসি কোর্সের জন্য নাকি পার সেমিস্টারের জন্য? এটা হচ্ছে ইয়ারলি টিউশন ফি এভারেজ। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির ব্যাপারে ভাইয়া, যে এক্সপ্রেস এন্ট্রির হচ্ছে অপরচুনিটি কিরকম? আচ্ছা, এক্সপ্রেস এন্ট্রি আসলে ব্যাপার, আমাদের সেশনটা হচ্ছে হায়ার স্টাডিজ নিয়ে, তো আসলে এক্সপ্রেস এন্ট্রিটা আসলে ইমিগ্রেশন নিয়ে। তো তারপরেও আমার যতটুকু নলেজ আমি শেয়ার করার ট্রাই করবো এক্সপ্রেস এন্ট্রি নিয়ে। এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে কারো যদি বাংলাদেশে ব্যাচেলর ডিগ্রি থাকে আর মাস্টার্স ডিগ্রি থাকে, স্পাউস থাকে, জব এক্সপিরিয়েন্স থাকে, দিজ আর দ্য কি থিংস আর ম্যান্ডেটরি থিংস ইউ হ্যাভ টু হ্যাভ। মানে এই জিনিসগুলো থাকলে তো এই জিনিসগুলোর ওপর বেস করে সিআইসি উইল গিভ মি এ স্কোর। সো ওই স্কোরটা যদি আমার ইয়ারলি আর মান্থলি আর বাই ইয়ারলি কাট অফ স্কোর মিট করে, তখন এন্ট্রিতে আমার ড্র হবে। তো এইখানে বাংলাদেশ থেকে আমার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স, এডুকেশন, ওভারঅল আমার সিচুয়েশন উপর বেস করে বাংলাদেশ থেকে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে হয়। তো ওই অ্যাপ্লিকেশনের পরে ওভারঅল আমার স্কোর যত আছে, এটা যদি কাট অফ স্কোরের সাথে মিলে যায়, দেন আই এম ইনভাইটেড টু অ্যাপ্লাই ফর দ্য পার্মানেন্ট রেসিডেন্সি। তো এইটা একটা ওয়ে। আরো ওয়ে আছে আসলে, এখানে ওদের রুরাল প্রোগ্রাম আছে, তারপর হচ্ছে যে ম্যানিটোবা বা অন্যান্য প্রভিন্সে কিছু প্রোগ্রাম আছে, যে ইফ ইউ হ্যাভ এ ফ্রেন্ড, ইফ ইউ হ্যাভ এ ক্লোজ রিলেটিভ টু এনি প্রভিন্সেস, you will most likely get 200 points that could contribute to your like overall cut off score. হ্যাঁ, এটাই। বাট বাংলাদেশ থেকে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করা যাবে, বাট ইট কুড বি এ টাইম কনজিউমিং অ্যান্ড লেংদি প্রসেস। বাট স্টিল যদি এলিজিবিলিটি থাকে, আসলে সিআইসির ওয়েবসাইট থেকে ইউ ক্যান গো ওভার দ্যাট, এলিজিবিলিটি থাকে, ইউ ক্যান অলওয়েজ অ্যাপ্লাই, and like by any chance or luckily if you get the cut off score, then you are the lucky champion. আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ভাইয়া, জব এক্সপিরিয়েন্সটা আমাদের হচ্ছে কতটুকু ইম্পর্টেন্স ফেলে আমরা যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে যাব বা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাব আর কি? আমার মনে হয় সিজিপিএ, জব এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো আসলে ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করে। তো তারপরেও এটা ডিপেন্ড করবে স্পেসিফিক প্রজেক্ট, কে কোন প্রজেক্টে যাচ্ছে। তো যদি এমন হয় কোন সুপারভাইজার মেল স্পিনিং এ রিসার্চ করতে যাচ্ছে, আর কোন সুপারভাইজার মেল স্পিনিং নিয়ে একটা রিসার্চ প্রজেক্ট আছে বাংলাদেশে, যদি এমন কোন স্টুডেন্ট থাকে সে অলরেডি এই রিলেভেন্ট কাজ ইন্ডাস্ট্রিতে করেছে, অবভিয়াসলি দ্যাট উড বি আ গুড থিং। আদারওয়াইজ আমি বলবো যে ওভারঅল ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্সটা একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে, বাট এটা ম্যান্ডেটরি না, বাট পাবলিকেশন থাকাটা ভালো। বাট স্টিল মনে হয় যে ফ্রেশ গ্রাজুয়েট, there are differences, there are a couple of things. For example, if you come right after graduating, and like on the other hand, if you come after 4 or 5 years of industry experience, you will have more maturity and you will have like more experience. They will like help you to survive in Canada or USA. But as a whole, it's not mandatory, but it's they will create like positive impression on your CV. আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ভাইয়া, লো সিজিপি এর ক্ষেত্রে আমার হচ্ছে কোন বিষয়গুলো আমার একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত? সেটা জিআরই স্কোর নাকি রিসার্চ পেপার হইতে পারে বা রিভিউ পেপার হইতে পারে, এগুলার উপরে?
লো সিজিপিএ এর ব্যাপারে একটা কথা হচ্ছে যে আমার মনে হয় ইউএস এর আর কানাডার একটা পার্থক্য আছে লো সিজিপিএ এর ক্ষেত্রে। আমার মনে হয় ইউএস ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট সিজিপিএ দিক থেকে একটু শিথিল বা ফ্লেক্সিবল, বাট কানাডাতে ইউনিভার্সিটি গুলোতে আমার মনে হয় যে বেশিরভাগ ইউনিভার্সিটিতে নো লেস দেন 3, at least 3 in a scale of 4.5 maybe. So at least লো সিজিপিএ মানে হচ্ছে আমার মিনিমাম রিকোয়ারমেন্ট আগে কিন্তু মিট করতে হবে। তো আমি যদি মিনিমাম রিকোয়ারমেন্ট যদি মিট না করি তাহলে আসলে there is no chance to get the admission. So but on the other hand USA তে যেটা হয় যে অনেকে 2.5, 6, 7 সিজিপিএ থাকলেও if they get a very good GRE score, overall it's a good it's a balanced application package. But Canada ক্ষেত্রে point হচ্ছে first you have to meet the admission requirement for example it could be 3, it could be 3.5. So আমার প্রাইমারি বা ইনিশিয়াল রিকোয়ারমেন্ট আগে মিট করতে হবে। সেক্ষেত্রে যদি আমি প্রাইমারি রিকোয়ারমেন্টটা মিট করে থাকি, ফর এক্সাম্পল ইফ আই হ্যাভ 3, দেন আমি যদি আসলে ওভারঅল আমার প্রোফাইলটা বুস্ট করতে চাই, আমার মনে হয় যে রিসার্চ পেপার, রিভিউ পেপার, ডাজন্ট ম্যাটার ইফ ইট ইজ এ রিসার্চ পেপার অর রিভিউ পেপার, রিসার্চ করার অপরচুনিটি না থাকলে উই ক্যান work on the review paper, we can present in the conference. Those are good things, and these things can contribute to the overall application package. রিসার্চ পেপার, কনফারেন্স পেপার বা রিভিউ পেপার থেকে আসলে যেটা এক্সপেক্ট করে when we have a good articles or publications from a peer reviewed journal, at least they know you know how to write, how to do the scientific writing. That's the good thing. আমার মনে হয় যে রিসার্চ পেপার, রিভিউ পেপার, এনিথিং ইজ ফাইন। এটা আসলে লো সিজিপি এর সাথে অ্যাড করলে ওভারঅল প্যাকেজটা ব্যালেন্স হবে। যেহেতু কানাডাতে জিআরইটা ম্যান্ডেটরি না, আমার মনে হয় উইথ রেসপেক্ট টু কানাডা, আমার মনে হয় পেপারস এর উপর, পাবলিকেশনস এর উপর বেশি জোর দেওয়া দরকার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ভাইয়া রিভিউ পেপারের ইম্পর্টেন্সটা। তো অনেকের ব্যাপারটা হচ্ছে যে আন্ডারগ্রেডে রিসার্চ করতে চাইলেও অনেক স্যাররা হচ্ছে বলে যে রিভিউ পেপার আগে পাবলিশ করার জন্য। তো রিভিউ পেপারের ইম্পর্টেন্সটা কেমন আর কি? মোস্টলি আমি আসলে এক্স্যাক্টলি স্যারদের কনসেপ্ট আমি জানি না। তো মোস্টলি রিভিউ পেপারের কনসেপ্ট বা অ্যাজ এ রিসার্চারের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে when you start a undergrad or PhD MSc or PhD degree, তখন before starting your research, তখন আমার আউটসাইড ওয়ার্ল্ডে আর একাডেমিক ওয়ার্ল্ডে আর সায়েন্টিফিক ওয়ার্ল্ডে কি কি রিসার্চ ঘটে যাচ্ছে, কোথায় নলেজ গ্যাপটা কি, এইটাই স্টাডি করার জন্য আমাকে ইন্টেন্সিভ লিটারেচার রিভিউ করতে হয়। when once I'm done with my literature review, that could be a review paper. So review paper আইডিয়াটা ওইখান থেকে চলে এসেছে। আর রিভিউ পেপার অলসো অনেক প্রফেসরদের অপিনিয়ন, রিভিউ পেপার should only be written by the experts. Review paper should only be written by the experts. এটার মানে হচ্ছে আমি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকি কোনো ফিল্ডে, ওই ফিল্ডে আমার রিভিউ পেপার লেখা উচিত। unless I'm not an expert, I shouldn't go for writing a review paper. But still কোনো বিষয় এক্সপার্ট না হলেও রিভিউ পেপার লিখতে পারা পসিবল। সেক্ষেত্রে আমি যখন ইন্টেন্সিভ লিটারেচার রিভিউ করতে করতে বা একটা অর্গানাইজেশন থাকে বা আমি একটা গোল সেট করি এই বিষয়ে রিভিউ করব, তখন এই ব্যাপারে আসলে লিটারেচার রিভিউ করে রিভিউ পেপার পাবলিশ করা পসিবল। বাট তুমি যেটা বললা যে আন্ডারগ্রেড এর আগে রিভিউ পেপার পাবলিশ করা, আমি জানি না এটা কতটুকু লেজিট রিভিউ। কারণ হচ্ছে যে আমার মনে হয় আমাদের থিসিসের জন্য বা ইন্টার্ন থিসিসের জন্য 4 মাস সময় পাওয়া যায়। এর মধ্যে আসলে রিভিউ পেপার পাবলিকেশন করাটা, পাবলিশ করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। আই থিঙ্ক ইটস এ ভেরি টাইট টাইম ফ্রেম। তো পাবলিশ করার জন্য না হলেও আমার মনে হয় যে রিসার্চের শুরুতে আউটসাইড ওয়ার্ল্ড আর সায়েন্টিফিক ওয়ার্ল্ডে কি হচ্ছে, নলেজ গ্যাপ জানার জন্য লিটারেচার রিভিউ করাটা ইম্পর্টেন্ট। বাট
ওই লিমিটেড টাইম ফ্রেমের মধ্যে রিভিউ পেপার পাবলিশ করাটা ইটস ভেরি টাফ। আচ্ছা ভাই, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ফরেন ইউনিভার্সিটিতে আমরা যখন সার্চ করতে যাব মানে ওদের ওয়েবসাইটে, তখন মানে আমরা কিভাবে সার্চটা শুরু করতে পারবো, বা আমার যে থিসিস পেপারটা যেটা আছে বা আমি যেই টপিক নিয়ে থিসিস করতেছি এই রিলেটেড কিভাবে প্রফেসর ফাইন্ড করতে পারবো? এই ক্ষেত্রে প্রথমে তো হচ্ছে যে আমাকে কিছু ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে আমি কোন কান্ট্রি শর্ট লিস্ট করতে হবে, এরপরে আমার যদি শর্ট লিস্টেড কিছু ইউনিভার্সিটি থাকে সেটাও করতে হবে, অথবা আমি যদি না জানি যে আমি কোন ইউনিভার্সিটিতে আমার ডেজিগনেটেড প্রোগ্রামগুলো আছে, আমি কোন বিষয় নিয়ে কাজ করতে চাই, ওইভাবে আমার মনে হয় সার্চ ইঞ্জিনে সার্চ করা যেতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি গুগলে সার্চ করি পলিমার ম্যাট্রিক্স কম্পোজিটস প্রফেসরস in North America, polymer matrix composites professors who are working with polymer matrix composites in USA, আর আমি যদি আরো স্পেসিফিক হতে চাই আমি প্রভিন্স সিটির নামও মেনশন করতে পারি। আমার মনে হয় যদি রিসার্চের টপিক দিয়ে যদি আমি মেনশন করি আর কান্ট্রি স্পেসিফাই করে দিই, আমার মনে হয় যে এই ব্যাপারটা ইজি হয়ে যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট কুড বি দ্য জব অপরচুনিটিস অ্যাপার্ট ফ্রম একাডেমিক্স ইন টেক্সটাইল রিলেটেড এরিয়া, অ্যান্ড হোয়াট উড বি দ্য সাজেশন ইন কেস অফ চুজিং ডিপার্টমেন্ট? আচ্ছা, আমার মনে হয় জব অপরচুনিটিস নিয়ে অলরেডি আমি ক্লারিফাই করেছি যে জব অপরচুনিটিস ইটস complicated by several factors. These factors including but not limited to like education, experience, skills and opportunities. তো এই ক্ষেত্রে আসলে যে বাংলাদেশে কে কোথায় আসলে জব করে এসেছে এটাও ফ্যাক্ট করবে। ফর এক্সাম্পল, if someone has the experience in merchandising, he or she will obviously look for merchandising jobs in Canada as well. So if someone was in industry, in factory, in production, he in the same way he will look for the same job in Canada as well. So এখানে কথা হচ্ছে কে কোন জবের জন্য whoever is কে কোন জব সিক করছে এটাও ফ্যাক্ট করে। বাট এইখানে বেস্ট সাজেশন হচ্ছে কানাডায় আসার পরে আমার স্পেসিফিক কোনো ফিল্ডে আমার চয়েস স্ট্রিক্টলি কোনো ফিল্ডে স্পেসিফিক না রেখে আমি আমার এখানে আসার পর স্কিল ডেভেলপিং এ ফোকাস করলে আমার মনে হয় জব অপরচুনিটিস গুলো এইখানে বেশ এক্সপ্যান্ড হবে, স্কোপ গুলো ব্রডেন্ড হবে। আর তারপর এইখানে সাপ্লাই চেইন, মার্চেন্ডাইজিং, তারপর অ্যাসিস্ট্যান্ট বায়ার, তারপর হচ্ছে ইভেন্ট ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইল, রিসার্চ সায়েন্টিস্ট, এইসব সেক্টরে বেশ অপরচুনিটিস আছে। আর টু বি ভেরি স্পেসিফিক, আমি আমার সিটির কথা বলতে গেলে এইখানে ওদের 5 থেকে 7টা লোকাল সোর্সিং অফিস আছে, অ্যাপারেল ব্র্যান্ড আছে। তো ওইখানে আমার মনে হয় অনেক, এছাড়া অনেক বুটেক্সিয়ান অলরেডি, আই নো সামওয়ান হু ইজ অলরেডি ওয়ার্কিং দেয়ার। তো ওইখানে তারা প্রোডাক্ট ডেভেলপার হিসেবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, তারপর অলসো আমাদের উইনিপেগে ছিল আমাদের বুটেক্সের 34th ব্যাচের ইকরা শুভ ভাই, হি ওয়াজ অ্যাসিস্ট্যান্ট বায়ার in a like Canadian apparel brand. I think he moved to somewhere else now. So yeah, that's it. যে এখানে আসলে opportunities আছে, but you are the one who need to grab those. নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, ইম্পর্টেন্স অফ রিকমেন্ডেশন লেটার। আর আমি যদি অন্য কোনো জায়গা থেকে মানে টেক্সটাইলের বাইরে বা বুটেক্সের বাইরে থেকে কেউ যদি আমার জন্য রিকমেন্ডেশন লেটার দেয়, ওইটা অ্যাপ্রুভড হবে কিনা? আমার মনে হয় রিকমেন্ডেশন লেটার নিয়ে আমি অলরেডি বলেছি, ক্ল্যারিফাই করেছি বিষয়টা। রিকমেন্ডেশন লেটারটা কে দিচ্ছে ডাজন্ট ম্যাটার, আর তার ডেজিগনেশনটা আসলে ম্যাটার করে না। হি অর শি কুড বি লেকচারার অর হি অর শি কুড বি প্রফেসর অর সিনিয়র প্রফেসর, এটা একদমই ম্যাটার করে না। বাট
রিকমেন্ডার কি লিখছে রিকমেন্ডেশন লেটারে, that is very important, or that could influence your admission decision as well. Recommender could be from outside textile or could be from outside BUTEX. It should be okay, but সে আমাকে কিভাবে চিনে, তার সাথে লজিক্যাল আর লাইক রিজনেবল, আমার এখানে রিজন থাকতে হবে। সো আমি তার সাথে কত বছর কোথায় কাজ করেছি, সে আমাকে কিভাবে আমাকে ইভালুয়েট করবে, দ্যাটস ইট। এখানে ভ্যালিড বা লজিক্যাল রিজন আমি এক্সপ্লেইন করতে পারলে, ইট ডাজন্ট হ্যাভ টু বি নেসেসারিলি ফ্রম BUTEX also, but in general, ideally, if you make it like ideal situation, if you need a 2 recommendation letter, one you could give from the BUTEX or academic supervisor, one you can go provide from outside BUTEX. That's okay. আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, অপরচুনিটিস অফ ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড পলিমার সায়েন্স ইন ইউএসএ এন্ড কানাডা। আচ্ছা, অপরচুনিটিস ম্যাটেরিয়াল সায়েন্স পলিমার সায়েন্স অপরচুনিটিস বেশ ভালো। আমি অ্যাজ আই সেড, যেহেতু প্রেজেন্টেশনের সময় আমি বলেছি ডিরেক্টলি টেক্সটাইল সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অপরচুনিটিস বেশ কম। তো আমাকে অবশ্যই ম্যাটেরিয়াল সায়েন্স, পলিমার সায়েন্স এই ডিসিপ্লিন গুলোর দিকেই আমাকে খেয়াল রাখতে হবে। তো আমার মনে হয় যে ম্যাটেরিয়াল সায়েন্স বেশিরভাগ ইউনিভার্সিটিতে টেক্সটাইলস বা রিলেভেন্ট ডিসিপ্লিন না থাকলেও ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্টটা সব ইউনিভার্সিটিতে রয়েছে মোর অর লেস। আর পলিমার সায়েন্সের জন্য আই সি দ্যাট, মানে ফ্রম মাই এক্সপেরিয়েন্স আমার মনে হয় পলিমার সায়েন্সের জন্য ইউএসএ তে অপরচুনিটি বেশ রয়েছে। ফর এক্সাম্পল, কর্নেল ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য world leading university that offers degree in fiber and polymer engineering or fiber and polymer science, maybe, if I'm not wrong. আচ্ছা, তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভাইয়া যে স্কোপস ফর কেমিক্যাল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস ইন কানাডা এন্ড রিলেটেড সাবজেক্টস। কেমিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝায়, মানে কেমিক্যাল ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং নাকি? জি ভাইয়া, ওয়েট প্রসেসিং, ডাইস কেমিক্যালস এগুলোর কথা বোঝাচ্ছে আর কি। আমি 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 পার্সোনালি ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সো আমার মনে হয় যে যদি কারো কোনো ধারণা থেকে থাকে যে আমি তো ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল ওয়েট প্রসেসিং বা ডাইস কেমিক্যালস এর স্টুডেন্ট, আমি হয়তো ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বা আমি হয়তো পলিমারে যেতে পারবো না। তো দিস ইজ কমপ্লিটলি এ রং আইডিয়া। সেটা হচ্ছে যে আন্ডারগ্রেড স্টুডেন্টদের ডিগ্রি ওরা ইভালুয়েট করে আসলে ডিসিপ্লিন দেখে ইভালুয়েট করে না, কার কিরকম স্কিল আছে ওই বিষয়টাতে ওরা বেশ ফোকাস করে। তো এইখানে যেটা হবে বা যেটা করতে হয় যে আমাকে বেশিরভাগ ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট বা প্যাকেজে মেনশন করে দেওয়া থাকে you have to have a degree in materials engineering or any relevant engineering. তো ওইখানে specifically mention থাকে না। For example, if someone is looking for applying to materials engineering department, তো ওই ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশন চেকলিস্টে তো কোথাও মেনশন করা থাকবে না যে আমার ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি থাকতে হবে। ওরা জাস্ট এইভাবে আইডিয়ালি বা ইন জেনারেল এইভাবে লিখে দিবে যে অ্যাপ্লিকেন্টের ব্যাচেলরে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি থাকতে হবে অথবা এনি রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং এ আন্ডারগ্রেড ডিগ্রি থাকতে হবে। সো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি যে রিলেভেন্ট যেহেতু আমাদের ডিগ্রিতে ইঞ্জিনিয়ারিং, আমাদের ডিগ্রিটা ইঞ্জিনিয়ারিং, সো কেউ যদি অন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চায় আমার মনে হয় দ্যাট উড বি ফাইন। আর সেক্ষেত্রে আর স্পেসিফিক্যালি বাইরের দেশে আসলে ডিসিপ্লিন চেঞ্জ করা ইটস ভেরি কমন। তো ইভেন আই হ্যাভ সিন সামওয়ান ইকোনমিক্স আন্ডারগ্রেড করে সে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছে। সো আমার মনে হয় যে unlike Bangladesh or unlike our country, so it's very common for changing the disciplines. So but you have to show your expertise
or you have to like convince your supervisor that you are capable of conducting those projects. আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন দ্য এডুকেশনাল সিস্টেম অফ বাংলাদেশ এন্ড কানাডা? সেটা হচ্ছে যে বেসিক এডুকেশনে আসলে ডিফারেন্স রয়েছে, বেশ কিছু ডিফারেন্স রয়েছে। সেটা হচ্ছে ফর এক্সাম্পল, আমি পার্সোনালি while doing my masters and PhD, I have like taken couple of undergrad courses. তা আমি বেশ কিছু আন্ডারগ্রেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বেশ কিছু আন্ডারগ্রেড কোর্স আমি নিয়েছি। তো ওইটা নিতে গিয়ে আমার মনে হয়েছে যে গ্র্যাড কোর্স গুলো কম্পারেটিভলি ইজি টু অ্যাকমপ্লিশ কম্পেয়ার টু আন্ডারগ্রেড কোর্সেস। তো এইখানকার আন্ডারগ্রেড কোর্স গুলো বেশ ইন্টেন্সিভ। সো আমার মনে হয় যে অ্যাজ এ ফুল টাইম স্টুডেন্ট আমাকে কমপ্লিটলি ওইখানেই সময় দিতে হবে, ল্যাব ওয়ার্ক, তারপর কোর্স ওয়ার্ক, অ্যাসাইনমেন্টস। তো ওদের আসলে এইখানে আমি আসলে এক্সপ্লিসিটলি বা যদি মেনশন করি, ফর এক্সাম্পল বাংলাদেশে যেমন আমি একটা ধরা বাঁধা বিষয় আছে যে এই জিনিস ল্যাব ওয়ার্ক গুলো একটা মেশিনের উপর ডেসক্রিপশন আমাকে লিখতে হবে। এইখানে বিষয়গুলো আসলে যে কোনো কিছু যে নট solely based on memorizing, it's unlikely based on memorizing. So এখানে memorizing ছাড়া আমাকে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার নলেজ এগুলোর উপর ফোকাস করতে হবে। আদারওয়াইজ like I have seen like lots of Bangladeshi people having a hard time getting a undergrad engineering degree. So I have seen hundreds of Bangladeshi students, those are like dropping like undergrad degrees from engineering and they are switching to other discipline, for example economics or non-engineering discipline. But on the other hand, আমি যদি বলি মাস্টার্স এ কোর্স ওয়ার্ক গুলো অ্যাকমপ্লিশ করা বেশ ইজি যদি আমি রিসার্চে সাকসেসফুল হয়ে থাকি, রিসার্চ ওয়ার্কে আমার ফোকাস ভালো হয়ে থাকে, আমার হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স ভালো হয়ে থাকে। মাস্টার্স এর বা গ্রাজুয়েট লেভেলের কোর্স ওয়ার্ক গুলো অ্যাকমপ্লিশ করা একটু কম্পারেটিভলি ইজি। ওকে ভাইয়া, তো আরেকটা কোশ্চেন হচ্ছে, হাউ ক্যান আই গেট ইনভলভড ইন দ্য ক্যানাডিয়ান কমিউনিটি? ক্যানাডিয়ান কমিউনিটির সাথে কিভাবে ইনভলভ হবে, ইন্টারেস্টিং কোশ্চেন। কিভাবে ইনভলভ হওয়া যায়? তো সেটা হচ্ছে যে এইখানে ডিরেক্টলি আসলে ইনভলভ ওইভাবে ইনভলভ কেউ তো করে দিতে পারবে না। তো ভলান্টারিলি সব জায়গায় আসলে যদি কেউ ইনভলভ হতে চায়, তো প্রত্যেকটা সিটিতে আমার মনে হয় যে there are Bangladeshi communities, they have Facebook groups, they have pages. তো ওইসব গ্রুপে অ্যাক্টিভলি প্রথমে আমার মনে হয় হুট করে তো কোনো গ্রুপে কমিউনিটিতে ইনভলভ হওয়া যাবে না। আমার মনে হয় যে স্পেসিফিক কোনো সিটি, প্রভিন্স বা গ্রুপ অফ পিপলকে আসলে টার্গেট করতে হবে। ওইখানকার লোকজনের অ্যাক্টিভিটি আমি চাইলে ফলো করতে পারি, ওইখানকার কমিউনিটির সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে আমি চোখ রাখতে পারি। দেন আমার মনে হয় যে ফেসবুক ইজ এ গুড প্লেস লাইক টু গেট অ্যাটাচড। তো ওইখানকার গ্রুপ, সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোর সাথে আমার মনে হয় যে ফার্স্টে দ্যাটস দ্য ফার্স্ট থিং, যে ওইখানকার গ্রুপগুলোকে ফলো করে বা ওইখানকার মানুষগুলোর সাথে যদি কমিউনিকেট করে, দ্যাটস দ্য ফার্স্ট থিং টু স্টার্ট। আদার দ্যান দ্যাট মানে দ্যাটস ইট, ইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো আমার মনে হয় দ্যাটস অল ফর দ্য কোয়েশ্চেন অ্যান্সার সেশন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এবং আমাদের সাথে আরো যে দুজন হোস্ট আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এত সুন্দরভাবে ফুল আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করেছে। এবং ফাইনালি আমি ধন্যবাদ দিতে চাই হচ্ছে আমাদের বুটেক্স রেডিওকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য, যাতে আমরা যারা বুটেক্সে এখন পড়াশোনা করতেছি আগে থেকেই এই সব ব্যাপারে নিজেদেরকে একটু প্রিপেয়ার করতে পারি, যাতে আমরা ফার্দার হায়ার এডুকেশনে
অপরচুনিটি গুলো ইজিলি ক্যাপচার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ সো মাচ আমাদের যারা আজকে আমাদের এই সেমিনারে জয়েন হয়েছে এবং রাত প্রায় 11:15টার সময়ও তারা এখনো উপস্থিত রয়েছে। তো আমরা আর দেরি না করে এখনই শেষ করে দিচ্ছে আমাদের সেমিনার। হোপফুলি আপনারা সকলেই বুটেক্স রেডিওর সাথে আগামীতেও থাকবেন। ধন্যবাদ।